শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নীলা গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় জ্বালানির মূল্য বৃদ্ধি কার স্বার্থে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, রয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মাহমুদ খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশ্লেষক এবং ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলম, এবং আমাদের সাথে আরও রয়েছেন ব্যবসায়ী ও ভূরাজনৈতিক বিশ্লেষক জনাব ইফতেখার আহমেদ মিঠু। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ডক্টর শামসুল আলম, আপনাকে দিয়েই শুরু করছি। সাম্প্রতিক সময়ে আপনাকে এ নিয়ে যথেষ্ট কথাবার্তা বলতে হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন জায়গায়। তারপরও আজকে আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে সময়ে দামটি বাড়ানো হলো, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সবাই বলছে সেটি হচ্ছে বিপিসির তো একটি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি আছে। সেই পদ্ধতির নিয়মেও কি আসলে এই সময়ে দাম বৃদ্ধি করা যায় কিনা, আপনার কাছে শুনবো। প্রথমত, ইমার্জেন্সি পিরিয়ডে যে কোনো রকম সিদ্ধান্ত সরকার নিতে পারে, এই ক্ষমতা সরকারকে দেয়া আছে। তো যেহেতু চরম জ্বালানি সংকট চলছে, এই অবস্থায় সরকার জ্বালানি সরবরাহ নিয়মিত রাখার ব্যাপারে নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। তাকে নানা ব্যাপারে পরিকল্পিতভাবে অপরিকল্পিতভাবে যখন যখন যেমন তখন তেমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তো সুতরাং এই বিষয়টি তার কর্তৃত্বের জায়গা থেকে এটা আইনানুগ না বলার কোনো সুযোগ আমাদের হাতে নেই। তবে সরকার তার এই ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারে কতটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং সে ক্ষমতা প্রয়োগ করে যে সিদ্ধান্ত নিচ্ছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ কতটা সুবিচার পাচ্ছে, জনগণের অধিকার কতটা খর্ব হচ্ছে, সরকারের প্রশাসনিক কর্তৃত্ব হিসেবে এটা প্রয়োগ করতে যদি আবার জনসাধারণের মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে সেটা কনস্টিটিউশন বাড়িত করেছে। এসব বিষয়গুলো ভাবার অবকাশ রাখে। তা আমরা মোটা দাগে বলতে চাই, সরকারের এই পরিস্থিতিতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে আমরা সমালোচনার আওতায় এই মুহূর্তে আনতে চাই না। তবে মূল্যবৃদ্ধির বিষয়টিকে আমি আলাদাভাবে সামনে উপস্থাপন করতে চাই। মূল্যবৃদ্ধির ব্যাপারে সরকারের যে প্রাথমিক অবস্থা, নতুন সরকার এসেই অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি যে নাজুক অবস্থার মধ্যে ছিল সেটা তাকে সামলাতে হয়েছে। রিজার্ভ শূন্যের কোঠায় তেল আনার জন্য যে ডলার সরবরাহ করার দরকার সে সক্ষমতা সরকারের নেই। এমনিতেই সরকার এ ব্যাপারে নাজুক পরিস্থিতির মধ্যে ছিল। যখন সরকার ক্ষমতা নেয় তখন 63,000 কোটি টাকা বা বিদ্যুৎ খাতে বছরে ঘাটতি ছিল, এবং প্রতিদিন সরকারকে বকেয়া রাখতে হচ্ছিল 2,500 কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল। তো এই যদি অবস্থা হয় ওই পরিস্থিতিতে, যুদ্ধ বাধুক আর না বাধুক, এটা সত্যিকার অর্থে সংকটজনক অবস্থা সরকারকে মোকাবেলা করতে হয়েছে। আমরা সরকারের এই পরিস্থিতিতে সরকারের অবস্থানকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে চাই, দেখছি, ভবিষ্যতেও হয়তো সে বিষয়টি অব্যাহত থাকবে। কিন্তু মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার যখন ঘোষণা করেছে যে জনগণ এমনিতেই সংকটে আছে, জ্বালানি পাচ্ছে না, সেই অবস্থায় তাদের মূল্য বৃদ্ধি করে বাড়তি আলাদা আর একটা চাপ তাদের উপরে চাপানো, সরকারের জায়গা থেকে সেটা সরকার যৌক্তিক মনে করেনি। সরকার মূল্য বৃদ্ধি থেকে বিরত থেকেছে, যে কোনো ভাবেই হোক টাকা পয়সা জোগাড় করে ভর্তুকি দিয়েছে। 167 কোটি টাকা দিনে ভর্তুকি দেওয়া দরকার, সে কথাও সরকার বলেছে। এবং $120 পার ব্যারেল তেলের দাম ওঠা সত্ত্বেও সরকার দাম না বাড়ানোর ব্যাপারে অনড় থেকেছে। সরকারের এই অবস্থানকে আমরা আপনার এই অনুষ্ঠানে এসে সাধুবাদ জানিয়ে যাচ্ছি।
কিন্তু প্রশ্ন আপনি আপনার বক্তব্যেই তুলে ধরেছেন যে যখন দর পতন শুরু হয়েছে, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধ স্থায়ীভাবে থামার সম্ভাবনা দেখা দিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা মোটামুটি ভাবে সমঝোতার দিকে যাচ্ছে, দর পতন হচ্ছে এবং $120 থেকে $90 পার ব্যারেল নেমে গেছে, এই অবস্থায় সরকারের এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সুবিচারের পরিচয় বা জ্বালানি সুবিচার বহন করে না। এবং যে ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে, যে ইমার্জেন্সি পিরিয়ডে সরকার প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তই নিতে পারে সেই সব ইমার্জেন্সি সংকট অবস্থা এখন মোকাবেলায়। নয়। হ্যাঁ, সেই ইমার্জেন্সির সেই ইমার্জেন্সি মিট আপ করার জন্য কিভাবে এই মূল্য বৃদ্ধি সরকারের জন্য সহনীয় হলো বা প্রয়োজন হলো এবং জনগণের কল্যাণ হলো, এবং জনগণের এই সিদ্ধান্ত বা এই মূল্য বৃদ্ধিতে কিভাবে কল্যাণ করলো, সেই বিষয়টি সরকার সুস্পষ্ট করতে পারেনি বা করেনি। জি, জনগণের তরফ থেকে জনগণ কোনো দিক দিয়ে এই মূল্য বৃদ্ধির সুবিধা পায়নি। জি। যে মূল্য আমি আসবো বৃদ্ধির স্যার কারণে আপনার কাছে। আমি স্যার আসবো আবারও আপনার কাছে। আমি একটু শুনে আসি। ডক্টর জাহাঙ্গীর আলম আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি শুনছিলেন এই যে জ্বালানি বৃদ্ধি, এর সাথে জ্বালানি তেলের বৃদ্ধি, এর সাথে আমরা বলি যে নিত্য দিনের যে পণ্য সেগুলোর একটি সম্পর্ক আছে, মূল্যস্ফীতির সম্পর্ক আছে, এবং আপনি দীর্ঘদিন কৃষি বা কৃষি অর্থনীতির বিষয়টি দেখছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে এখন এটি তো একেবারে বলাই যায় যে কৃষি পণ্যের উপর এক ধরনের চাপ তৈরি হবে, সেচের, ডিজেলের, সেই সব জায়গাগুলোতে কিভাবে আপনি মোকাবেলা করার কথা ভাবছেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এটা মাল্টিপ্লায়ার এফেক্ট, বহুবিধ প্রভাব। প্রথমত হলো যে কৃষিতে, আপনি কৃষির কথা বলছেন, এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এখন বোরোর মৌসুম এবং বোরো ধানের অবস্থাটা কি, সেটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় বাড়ন্ত অবস্থায় আছে, আর কোনো কোনো জায়গায় থোর অবস্থায় আছে, শীষ ফুটছে, দুধ গলছে, এমন অবস্থায়। তো এই পরিস্থিতিতে কিন্তু নিয়মিত সেচ রাখা দরকার। এখন সমস্যা দুটো হয়ে গেছে। একটি সমস্যা হলো যে ঠিকভাবে সরবরাহ পাওয়া যাচ্ছে না তেলের, আর 2 নম্বর হলো দামটা বেড়ে গেছে। কাজে দুই দিক থেকে কৃষক সাফার করবে। দেখেন, এই কয়দিন বলা হয়েছিল যে তেলের কোনো সংকট নাই, কিন্তু দীর্ঘ লাইন আমরা সেটা দেখেছি সব জায়গাতেই। তো কৃষক অনেক জায়গায় সে সেচ পাম্প নিয়ে চলে এসছে তেল নেওয়ার জন্য। তো এটা খুব কষ্টের, 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত সারাদিন চলে গেছে তেল নিতে, তাও যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছে না। বাংলাদেশের সব জায়গায় তো বটেই, উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় অনেক ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল বন্ধ রয়ে গেছে। তো এতে করে এই সময়ে সেচের খুব অসুবিধা হয়েছে। যেটা করা যেতে পারত যে কৃষকদের জন্য বিশেষ সুবিধা দেয়া, কৃষক যখন আসবে তাকে খুব দ্রুত তেল দিয়ে দেয়া, যাতে করে পানি সেচ বিঘ্নিত না হয়। তা এখন এটা না করাতে অনেকে বলছে যে এবার বোরোর উৎপাদনটা কমে যাবে। বোরোর উৎপাদন কমে যাওয়ার অর্থ হলো যে অর্ধেক, মোট ধান উৎপাদনের অর্ধেকের চাইতেও বেশি, কিছু বেশি, 54% বোরো ধান থেকে চালের সরবরাহ আসে। ইউএসআইডি সম্প্রতি বলছে যে তাতে করে বোরোর উৎপাদন 7.5% কমে যাবে। 7.5% বা 10% এর মধ্যে হয়তো হতে পারে। এবং এত যদি কমে তাহলে এটা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। দ্বিতীয়ত হলো যে আমাদের প্রাইসটা বেড়ে যাবে। যখন কম উৎপাদন হবে তখন দাম বেড়ে যাবে, চালের দাম, খাদ্যশস্যের দাম বেড়ে যাবে, এবং তাতে করে ফুড ইনফ্লেশনটা বেড়ে যাবে। গত 4 বছর ধরে আমরা অনেক উঁচুতে খাদ্য মূল্যস্ফীতি অনুভব করছি। আর বিশ্বব্যাংকের সাম্প্রতিক যেই রিপোর্ট, তাতে করে দেখা যায় যে এই 4 বছর ধরে আমরা একটানা লাল তালিকাভুক্ত খাদ্য মূল্যস্ফীতির দিক থেকে। আচ্ছা, তো এই সব কিছু দেখে যে একটা সারা বিশ্বে কি হচ্ছে, এই তেলের দাম বৃদ্ধি এবং তেলের সংকট, এসব কারণে সারাটা বিশ্ব একটা স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছে, ইনফ্লেশন এবং স্ট্যাগনেশন। তো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে, যেটা আমি আপনাকে বললাম।
শুধু এখনই না, কিন্তু এরপরেও তো আমাদের বিভিন্ন ফসল যেমন আউশ আমন এবং এরপরে হলো যে শীতকালীন সবজি, এগুলোর চাষাবাদ বা এগুলোর প্রক্রিয়া শুরু হবে। তো এখানে শুধু ইরিগেশনের জন্য না, ধান কাটার জন্য এখন বেশিরভাগ আমরা যন্ত্রের উপর নির্ভরশীল। সেখানে সেই যন্ত্রগুলো তো সেখানে তেলের দরকার। আবার যে পরিবহন, কৃষিপণ্য পরিবহনের জন্য যেই পরিবহন খরচ, সেটাও বেড়ে যাবে। তো এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট, যেটা আমি আগেই বললাম, এবং তাতে করে সাধারণ মানুষ যারা, তারা খুব কষ্টে থাকবে। এখন কৃষকের জন্য বিশেষ অসুবিধা হলো যে কস্ট পুস্ট ইনফ্লেশন, এবং কস্ট বেড়ে যাবে। কস্ট বেড়ে গেলে তার যেই প্রফিট, পার ইউনিট প্রফিট, সেই প্রফিট কমে যাবে। প্রফিট যখন কমে যায়, তার আর্থিক অবস্থা খারাপ হয় এবং পরবর্তী ক্রপ উৎপাদনের জন্য তার উৎসাহ হারায়। তো এমন একটা পরিস্থিতিতে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কৃষককে কিভাবে এই অভিঘাত থেকে কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এবং তার জন্য আপনার কাছে আবারও আসবো, আমি একটু শুনবো। আমাদের সাথে রয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মাহমুদ খান। আপনি শুনছিলেন এই যে জ্বালানির কথা আমরা বলছি, জ্বালানি নিরাপত্তার কথাও আমরা বলছি, কিন্তু আমাদের নগরায়ন যেভাবে হচ্ছে, তাতে কি মনে হয় যে সেই পরিকল্পনা আমাদের আছে, যাতে করে আমাদের এই বিদ্যুৎ সাশ্রয় বলি কিংবা জ্বালানি তেলের কথা বলি, সেই বিষয়গুলোকে আমরা যে ঘাটতির মধ্যে আছি সেটা বিবেচনা করে কি আমাদের পরিকল্পনা করছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম। দেখেন, আমরা নগর যে বাংলাদেশের বিভিন্ন নগর, শুধু ঢাকা না, অন্য নগরগুলো যেভাবে তৈরি করেছি, মনে হয়েছে যে আমাদের মানে শুধু তেল না, আমাদের যে জ্বালানি বা মানে এনার্জি, এটা অনিঃশেষ। এবং আমরা কখনোই এই যে আমাদের ক্রাইসিস আসতে পারে, বিকল্প কি হতে পারে, ক্রাইসিস আসলে আমাদের নগরটা তখন ফাংশনাল থাকবে কি না, এই আলোচনাটা ছিল না। এবং আমরা ন্যাচারাল যে সিস্টেম, সেটাকে বাইপাস করে দিয়ে আমাদের পুরো নগরটা এমনভাবে সাজিয়েছি, নগরের ভবনগুলা পুরোটাই হচ্ছে যে আপনার বিদ্যুৎ নির্ভর। অথচ আপনি যদি আজ থেকে 20-30 বছর আগে একটা সরকারি ভবনে যেতেন, কি সুন্দর খোলামেলা, সামনে বারান্দা, ভেন্টিলেশন, ন্যাচারাল এয়ার সার্কুলেশনের পুরো বন্দোবস্ত, এবং সেটা কিন্তু টেকসই আপনার বসবাস বা একটা মানুষের স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন ছিল। বসতবাড়িগুলো তাই ছিল। কিন্তু আমরা নগরায়ন করতে গিয়ে আমরা বলছি যে আমরা বড় বড় ভবন বানাবো। বড় ভবন বানান, কিন্তু বড় ভবন বানাতে গেলে তো আরও খোলা জায়গা আরও বেশি পাওয়ার কথা, কিন্তু আপনি অল্প জায়গায় বেশি ল্যান্ড ইউটিলাইজ করছেন, তাহলে তো আরও সামনে আরও বিস্তৃত জায়গা থাকার কথা ছিল, যেহেতু আপনি বহুতল ভবন বানাচ্ছেন। কিন্তু সেই বেসিক জায়গাটাকে আমরা একদমই ভুলে গিয়ে আমরা বেসরকারি পর্যায়ে প্রথম শুরু হয়েছে এ ধরনের কাজ ঘেরা ভবন, যেখানে পুরোপুরি সেন্ট্রাল এয়ার কন্ডিশন বা এয়ার কন্ডিশন নির্ভর, হ্যাঁ, প্ল্যানিংও আমরা সেই বিবেচনা যুগের চাহিদায় করা, হ্যাঁ, যুগের চাহিদা বলা হচ্ছে। এবং সেই যুগের চাহিদা কি, আমরা হচ্ছে ওয়েস্টার্ন এলাকা বা আপনার ধরেন আমেরিকা, যেখানে শীত প্রধান দেশ, সেই ডিজাইনগুলো এনে বাংলাদেশে রেপ্লিকেট করলাম, এবং এটাকে আপনার ওই যে সেই অর্থে দৃষ্টিনন্দন মনে হয়, ঠিক আছে, দৃষ্টিনন্দন মনে করে আমরা করলাম। এবং আমরা এই যে আমাদের একদম নেচারের সাথে বেড়ে ওঠা, এবং যেটা আসলে রিলেটিভলি আপনার হচ্ছে ইকোনমিক্যাল এবং এনার্জি এফিসিয়েন্ট, এই লিভিংটার কথাই ভুলে গিয়ে আমরা পুরোপুরি, এখন কারেন্ট চলে গেলে তো এখন ঘরে অন্ধকার ঘর, এবং আপনার হচ্ছে আলো বাতাস নাই, যার ফলে আপনি গরমে সিদ্ধ হয়ে যাবেন, যদি এই শব্দটা এভাবে বলি। পাশাপাশি দেখেন আপনি যে ট্রান্সপোর্ট সিস্টেম নগরে যদি অনেক মানুষ থাকে, পৃথিবীতে সে যে কোনো বড় শহরে আপনার গণপরিবহনটা হচ্ছে মূল, আপনার হচ্ছে যে মেইন ইনফ্রাস্ট্রাকচার। সেখানে গণপরিবহনের একদমই ইনভেস্টমেন্ট নাই। আমরা কি করলাম, যেহেতু গণপরিবহনে রাষ্ট্র ইনভেস্ট করেনি, ভালো বাস আনেনি, প্যারা ট্রানজিট নাই, তখন আমরা নিজেরা প্রত্যেকে 1টা 2টা 3টা করে ব্যক্তিগত গাড়ি কেনা শুরু করলাম। হ্যাঁ, যার গাড়ি কেনার সামর্থ্য নেই তিনি মোটর সাইকেল কিনলেন। দেখেন, এখন যেহেতু আমরা এখন দেখছি যে তেল কিনতে বিশাল লাইন, হ্যাঁ, অধিকাংশ লাইন তো ছোটো গাড়ি, হ্যাঁ, এটা মোটর সাইকেল হোক এক ব্যক্তিগত আরও। আমি বলি যে সংকটটা কিন্তু এটা না যে তেল কিনতে তো বড় লাইন, সংকটটা হচ্ছে এই যে লাইনে যারা দাঁড়িয়ে আছেন, তাদের জন্য কোনো বিকল্প নাই। যে ঠিক আছে, আমার গাড়িতে তেল নাই, তেল চলবো না, ঠিক আছে, আমি গণপরিবহনে যাব। কিন্তু আপনি শহর জুড়ে গণপরিবহনের নেটওয়ার্ক তৈরি করতে পারেন নাই, এবং মানুষকে বিকল্প তৈরি করতে পারেন নাই। তাহলে মানুষ বাধ্য হয়ে তখন সে তার এই তেলের লাইনে দাঁড়াতে হচ্ছে। তাহলে নগরায়ন সিস্টেমটাই পুরোটাই হচ্ছে যে আমাদের সংকটের কথা ভাবিনি। পাশাপাশি দেখেন যে আমরা যদি এই ধরনের তেলের সাপ্লাই না থাকে, কিংবা গ্যাসও যদি না থাকে কোনো এক সময়,
তাহলে আমাদের বিকল্প কি? যে সোলারের কথা বারবার বলা হচ্ছে যে সোলার একটা বিকল্প হতে পারতো, হ্যাঁ, নবায়নযোগ্য উৎস, জ্বালানির উৎস হিসেবে। সেই সোলারে তো সরকারের কিছু টার্গেট তৈরি করেছিল যে টোটাল যে এনার্জি ডিমান্ড তার 2030-এর মধ্যে 20%, 40-এর মধ্যে 40% করবে। অথচ দেখেন রাষ্ট্র সেখানে বিনিয়োগ করেনি, রাষ্ট্রের আগ্রহ ছিল না, যার ফলে এখন আমরা লেস দেন 5%, হ্যাঁ, আমাদের নবায়নযোগ্য যে জ্বালানি উৎস থেকে। তাহলে আমরা একটা মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা দেখছি তেলও নাই, আমাদের বিকল্পও নাই। অথচ দেখেন পাকিস্তান, হ্যাঁ, সেই দেশটা যখন কয়েক বছর আগে যখন তারা এই ধরনের ক্রাইসিসে পড়লো, তখন তারা কিন্তু সোলার সিস্টেমে মারাত্মক ইনভেস্ট করে বসত বাড়িতে সোলার দিয়ে তারা মারাত্মকভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা সিস্টেমে যেতে পারলো। তাহলে এই যে উদাহরণগুলো কিন্তু আছে, বিশ্বের অনেক দেশ বিকল্প করেছে, কিন্তু আমি আসবো আবার আপনার কাছে। আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর এসে আমরা জনাব ইফতেখার আহমেদ মিঠু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার বক্তব্য শুনবো, একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, নীলা গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নীলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইফতেখার আহমেদ মিঠু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি যে যে আলাপ করছিলাম আমরা, যে এই যে জ্বালানির মূল্যবৃদ্ধি, এর যে বহুমাত্রিক প্রভাব, এবং আসলে এই মূল্যবৃদ্ধিটা কার স্বার্থে হলো, কিভাবে দেখছেন বিষয়গুলো, আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ মাজলিস ভাই, দর্শকবৃন্দ সবাইকে সালাম আলাইকুম। এবং সব আলোচক যারা এখানে আছেন, অত্যন্ত বিজ্ঞ সহ আলোচক আমার এখানে আমার সাথে উপস্থিত আছেন। ওনাদের বাইরে আমার বলার তেমন কিছু থাকে না আসলে, ওনারা এত সুন্দর করে কথাগুলো বলেছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমিও তো একজন কনজিউমার, আমিও একজন সাধারণ জনগণ হিসেবে কতগুলো প্রশ্ন ওনাদের কাছেও করতে পারি এখানে। সেটা হচ্ছে গিয়ে, যেমন আজকের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একটা মোটর সাইকেল যদি একটা লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কোনো পেট্রোল না পেয়ে আমারই এক কর্মচারী আরেকজন কর্মচারীর কাছে যেয়ে বলে যে আমাকে কোনো ক্রমে 2 লিটার তেল আপনার ওখান থেকে দেন, যাতে আমি কোনো মতে বাসায় যেতে পারি, তাহলে কি পরিমাণ দুরবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি চিন্তা করে দেখেন। সাধারণ লোকের একটাই প্রশ্ন, যখন আমাদের দাম বাড়ার কথা ছিল তেলের, তখন দাম বাড়লো না, এখন কেন, যখন $11 প্রাইস কমে গিয়েছে? আর এই সব কিছুর সূচনা তো আসলে হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে, ইফ আই এম নট মিস্টেকেন, না 28শে মার্চ, যখন ট্রাম্প সাহেব এই যুদ্ধটা শুরু করলো। সব কিছুই কিন্তু এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এটা আমরা বাদ দিতে পারবো না। জি, হরমুজ প্রণালী নিয়ে এই ট্রাম্প সাহেব সবসময় একটা খেলা করে, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি যখন ছাত্র ছিলাম, আমরা ওনাকে অনেক ইয়াং বয়স থেকে চিনি, 80-র দশক থেকে, হ্যাঁ, যখন আমরা আমেরিকার স্টুডেন্ট ছিলাম আমি এবং আমার আপনার পরিচিত কিছু বন্ধু বান্ধব আছে যারা, তারা সবাই আমরা জানি যে ট্রাম্প সাহেব কীরকম। একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যিনি সত্যিকার অর্থে কোনো ইনকাম ট্যাক্সই দেয় না, আর যখনই ট্যাক্স দেওয়ার সময় আসে তখন নিজেকে ব্যাংকরাপসি ঘোষণা করে ফেলে উনি। এখন এই ডোনাল্ড ট্রাম্প দেখবেন, আমি একটা ট্রেন্ড বলেছি আপনাদের সবাইকে জানার জন্য, যে বলি আবার, শুক্রবার দেখবেন, শুক্রবারে ওয়াল স্ট্রিট ক্লোজ হয় এবং ওই সময় উনি একটা সলিউশন নিয়ে আসবেন, যাতে মনে হয় যে কিছু একটা হতে যাবে। আবার সোমবারে আরেকটা কথা বলে। ওনার গেমটা কি জানেন? ফ্রাইডে টু মানডে। উনি গত শুক্রবারে বলল কি, যে এখন আমরা এই হরমুজ প্রণালী ওপেন হয়ে গেছে। হরমুজ প্রণালী যদি ওপেন হয়ে থাকে, তাহলে বিজ্ঞ আলোচকরা এখানে জানেন যে আমাদের বোধহয় 5টা জাহাজ এখনো ঠিক মতো আমরা ছাড়া পাইনি, সেগুলা আসতে পারেনি। এবং বোধহয় একটা নাম হচ্ছে বাংলার জয়যাত্রা। জয়যাত্রা দেখেন তো কোন দিক দিয়ে ছাড়া পেল। ইরান যেভাবে হরমুজ প্রণালীতে মাইন বিছিয়েছে, এই আলোচনা যদি আপনারা আমাকে অনুমতি দেন, তাহলে আমি, যেহেতু ডিফেন্সের নিয়ে আমি একটু অ্যানালাইজ করতে হয়, তাহলে সেটা আমি বলি আপনাদেরকে। ইরানের কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে টেরেন অনুযায়ী, মানে ওদের সীমাগুলা, ওদের এই যে হরমুজ প্রণালীটা, আপনারা পার্ল হারবারের নাম শুনেছেন, যখন ইফতেখার আহমেদ মিঠু, আমরা একটু আলাপটা এই দিকে করতে চাই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রভাবগুলো কোন কোন জায়গায়, ব্যবসায়ী হিসেবে আপনাদের অবশ্যই কোন কোন জায়গায় আঁচ লাগবে, আপনি যদি সেই আলাপটা একটু করেন। অবশ্যই প্লিজ। আপনার এই জ্বালানি তেলের, এই যে আমি নিজেও কিন্তু আমার একটা ছোট ফার্ম হাউস আছে, আমি নিজেও একজন কৃষক, হ্যাঁ। এখন যেভাবে এই যে হরমুজ প্রণালী দিয়ে কেন গেলাম, কারণ হরমুজের বিষয়টা হচ্ছিল, হরমুজ প্রণালীতে কিন্তু সার আসে, আমাদের কিন্তু সার আসা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। যতটুকু পরিমাণ সার আমাদের দরকার সেটা তো আমরা পাবো না। আমাদের যতটুকু চালাতে পারি আমরা, কতটুকু একটা কোয়ান্টিটি তো আছে, একটা মেইন ফসলের জন্য কিন্তু একটা সার্টেন কাইন্ড অফ দরকার, সার দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং দেশের তো সার কারখানার মধ্যে গড়ে একটা মাত্র খোলা থাকে, আর তো সব বন্ধ।
আপনার এখন ধরেন আপনার সেটা অবশ্যই আপনার ইস্টার্ন রিফাইনারি বন্ধ যদি বলেন আপনি এখন, তাহলে ইস্টার্ন রিফাইনারি এখন বছরে কত ইম্পোর্ট করে তারা? তারা ধরেন আমি যেটা শুনতে পাচ্ছি, তারা ক্যাপাসিটি হচ্ছে ওনাদের বোধহয় 15 লাখ মিলিয়ন টন ক্রুড পার ইয়ার। আমি একটা আলাপ বলতে চাই এখানে, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি আমাদের কতটুকু তেল দরকার রিজার্ভে রাখার, যেটার জন্য আমরা এই ক্রাইসিস থেকে মুক্ত হতে পারি, এটা কিন্তু কেউ আলাপ করে না। সরকার তো বলছে পর্যাপ্ত মজুদ আছে। তো পর্যাপ্ত মজুদ সব মানলাম, তাহলে আপনি দামটা এই মুহূর্তে বাড়াতে গেলেন কেন? তাও আবার 20 টাকা, যেখানে 2 টাকা বাড়ালে ইন্ডিয়া জনগণ রাস্তায় নেমে যাবে। আমরা একটা দুর্ভাগা জাতি, আমাদের যতই যে সরকারি আসুক যেই দামে বাড়ায় আমরা কিছুই বলি না, এই হিসেবে সরকার চান্স পেয়ে যায় এবং বাড়াতে থাকে। এটা কি আমরা কি সবসময় না, ভিকটিম হয়ে সরকার তো থাকবো? চেষ্টা করেছে, প্রথম অবস্থায় বাড়ায়নি তারা। আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, আমি সেটা দ্বিমত পোষণ করছি না, জি। কিন্তু তাহলে এই মুহূর্তে কেন? আরো কিছুদিন যেত, তারপরে একটু দেখতো, সেটা তো করলো না। সব কিছুই কিন্তু ইন্টার রিলেটেড। আপনি এই জ্বালানি ছাড়া আপনি কি আমাকে বলেন, এই যে আপনার এই যে ট্যাক্সিগুলো যাচ্ছে, উবার বা যা কিছু আমি ইউজ করি, না হয় আমি তেল পেলাম না, আমি উবারে যাব, সেটার ভাড়া বেড়ে যাবে না? সব কিছুরই তো ভাড়া বেড়ে যাবে। সব কিছুই রিলেটেড উইথ দিস ফুয়েল। ফুয়েল তো অ্যাকচুয়ালি পানির অপর নাম জীবন, আমরা জানি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই তেলের অপর নাম জীবন, ক্রুড অয়েলের অপর নাম জীবন। তাছাড়া তোমরা পানি উত্তোলন করতে পারবো না কোনোখান থেকে। আপনি জি। সেটা আমাকে বলেন। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, শুনে আসি। ডক্টর শামসুল আলম স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, যে বিষয়টি এখানে আসছে আলোচনায়, যে কেন এই মুহূর্তে দাম বৃদ্ধি, এবং এখানে একটি সন্দেহ যদি কেউ পোষণ করে যে যারা এতদিন পর্যন্ত যখন দাম কম ছিল তখন তেলের যে ক্রাইসিস ছিল, যদি অসাধু ব্যবসায়ী কিংবা মজুদদার, এটি তো একেবারে মানে খোলাখুলি যে বিভিন্ন অভিযানে আমরা দেখেছি টনকে টন তেল পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, তাহলে অসাধু মজুদদারের একটা তৎপরতা তো ছিলই বা আছেই। তারা যেই তেলটা তাদের কাছে রাখলো জমা, এখন তারা বেশি দামে বিক্রি করবে, সেই অসাধু মুনাফার একটা সুযোগও তৈরি হয়ে গেল কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, এখন আর মনে করার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নেই। এটা এখন বাস্তবতা। কালকে রাতেই সম্ভবত হবে বা পরশুদিন জি স্যার। রাতে আপনার মতো এরকম একটা অনুষ্ঠানে যুগান্তর পত্রিকায় প্রকাশিত খবর পড়ে আমাকে শোনানো হলো। সেখানে বলা হয়েছে যে আমাদের দেশীয় যারা তেল ব্যক্তি ক্রুড অয়েল সংশোধন মানে রিফাইন কারখানা ছোট ছোট আছে, তারা দাবি করেছে যে তাদের তেল উপচে পড়ছে, পেট্রোল অকটেন, তাদের ওখান থেকে সরকার চিঠি দিয়ে নিষেধ করেছে যে তেল কেনা যাচ্ছে না, আচ্ছা। ক্যাপাসিটি ধারণ ক্ষমতা নেই। এই কথাটা দাম বাড়ানোর আগে বলেনি তার। তাহলে এই দাম বাড়ানোর বিষয়টি অবধারিত ছিল, কিন্তু কখন বাড়ানো হবে সেটাই বড় কথা। এই দাম যত দেরিতে বাড়িয়েছে তত তেল জমা হয়েছে, যত দেরিতে বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু করেছে। সুতরাং কমতে কমতে যদি বেঞ্চমার্কে এসে পৌঁছে যায়, তাহলে তো লাভের ধন পিঁপড়ে খেয়ে গেল। তো এখন সরকারের জন্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়াটা আমরা সবাই হাউতাশ করছি, আর মূল্য বৃদ্ধি না করার জন্য তো একটা শ্রেণী হাউতাশ করছে। তো যারা হাউতাশ করছে তারা যদি আমাদের সাথে থেকে শক্তিশালী হয়, যেমন আমাদের একজন আলোচক বলেছে যে 2 টাকা তেলের দাম বাড়লে ইন্ডিয়ার লোকেরা রাস্তায় নামে, আমাদের 20 টাকা বাড়ার পরেও কোনো প্রতিক্রিয়া নেই, আমরা রোদে তাপদাহ হয়ে তেল না নিয়ে ফিরে আসি। তা আমাদের সহনশীলতা অনেক বেশি। সুতরাং মূল্য বৃদ্ধি ক্যাবও কি খুব না সহনশীল হয়ে গেল? হ্যাঁ, না করাটা কনজিউমার তাদের অ্যাসোসিয়েশন জন্য অফ বাংলাদেশ, ক্যাবও কি খুব সহনশীল হয়ে গেল? এখন সেটাও বলতে পারেন। তাতে তো আর আমার এখানে আলোচনায় বসে যদি আপনারা এই কথা বলেন, তো সেটাতে তো আর আমার আপত্তি করার কিছু নেই। আমি আমার বুঝের জায়গা থেকে বলেছি, আমি জি স্যার। আত্মপক্ষ সমর্থন করছি না। জি স্যার। সে প্রশ্নটা তো ক্যাবের জন্য বলতেই পারে।
আমি ওই ব্যাপারে কিছু বলতে যাব না। আমি শুধু এইটুকু বলবো যে সরকার, তৃতীয় পক্ষ, আমরা না বাড়ালে আমরা খুশি হই, আমরা বাড়ালে অখুশি হই, অপরপক্ষ না বাড়ালে অখুশি হয়। শেষ পর্যন্ত সরকার যারা বাড়ালে খুশি হয় তাদেরকে খুশি করেছে, এবং সেটাই সরকারের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটাই সরকার এভাবে দাম বাড়িয়ে দায়িত্ব পালন করেছে। যদি কিন্তু বলেন একটা যে আপনি গণতান্ত্রিক এভাবে, সরকারের দর্শন তো ভিন্ন। আপনি আপনি যদি বলেন যে এই কথাটা আপনি এভাবে বলছেন কেন, আমি আগেই আমার বক্তব্যের প্রথমেই বলেছি, এই জি স্যার। বাড়ানোর মধ্য দিয়ে জনগণের কি কল্যাণ সাধিত হলো সে বিষয়টি তো কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত হবে। ক্ষতি কি কিভাবে হবে, মোটামুটি এভাবে আমরা সব চারজন আলোচকই বলেছি। ক্ষতিকারক দিকটা বলেছি। তা আপনি ব্যর্থ হয়েছেন একজনের পক্ষে, আমাদের উপকার হয়েছে আনতে সক্ষম হননি, ব্যর্থ হয়েছেন। আমি ধরে নিচ্ছি যে আপনি চেষ্টা করেছেন, পাননি কাউকে। জি স্যার। তো এইরকম অবস্থায় আমি এখান থেকে কনক্লুশন ড্র করতে চাই যে সরকারেরও এর পক্ষে বলার কিছু নাই। থাকলে অন্তত বিপিসির একজন থাকতো, মন্ত্রণালয়ের একজন থাকতো, এরা আসতো, পদ্মা ওয়েল কোম্পানির একজন আসতো, এরা কেউ আসতো, কিন্তু কেউ আসেনি। আপনি সম্ভবত খুঁজে কাউকে আনতে পারেননি, এবং আমরা তারা বারবার ফোন করে চেষ্টা করেছি তাদেরকে। কাউকে পাননি। এবং আপনার সাংবাদিকরা তাদের মতামত আনতে গেছে, তারা মুখ ঘুরিয়ে এনেছে। এর মধ্যেই তারা যেসব মন্তব্য করেছে, তা সেসব মন্তব্য করে তারা ফেঁসে গেছে। তো এইরকম অবস্থার মধ্যে আমরা আছি, এবং এটার ব্যাখ্যা এটাই দাঁড়ায় যে যারা দাম বাড়ালে খুশি হবে, সরকার তাদেরকে খুশি করেছে। জি। এর বাইরে এটার আর ব্যাখ্যা করা আমাদের অসংখ্য ধন্যবাদ। সাধ্যের জি স্যার, বাইরে। আমরা অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, একটু শুনে আসি। ডক্টর জাহাঙ্গীর আলম, আরেকটি বিষয় এখানে বলছিলেন জনাব ইফতেখার আহমেদ মিঠু, সারের সংকটটিও কি প্রকট হওয়ার সম্ভাবনা আছে কিনা? জ্বালানির সাথে তো সারের একটি সংকট প্রকট আছে, এখনো প্রকট। তো এই বড় মৌসুমে হয়তো সারের জন্য খুব বেশি প্রয়োজন নেই, কৃষকরা খুব বেশি কষ্ট করবে না। কিন্তু এরপরেই আসছে আমন মৌসুম, তার আগে আউশ, এবং এরপরে শাকসবজি এবং শীতকালীন ফসল। আমাদের স্বার্থ মানে প্রচুর বেশিরভাগ সারের তো আমরা দরকার। আমদানি নির্ভর। আমরা প্রায় ৮০ ভাগে আমরা আমদানি করি, এবং যে ৮০ ভাগ আমদানি করি তার মধ্যে প্রায় ৩/৪ আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি। তো এই ক্ষেত্রে আমরা বেশ একটা অভিঘাত সৃষ্টি হয়েছে ফার্টিলাইজারের ক্ষেত্রে। তা এখন যে কথাটা বলা হয়েছিল যে একটা সময় ছিল যখন আমরা প্রায় শতকরা ৮০ ভাগ ফার্টিলাইজার আমরা নিজেরা উৎপাদন করতাম ২০-২৫ বছর আগে, আর কালক্রমে আমরা উৎপাদনটা কমিয়ে দিয়েছি, গ্যাসের চাপ নাই, এবং উৎপাদন কমিয়ে দিয়েছি, বাইরে থেকে আমদানি করতে শুরু করেছি। এবং যেই বিসিআইসি প্রতিষ্ঠিত করা হয়েছিল ফার্টিলাইজার উৎপাদনের জন্য, প্রচুর ইনভেস্টমেন্ট করা হয়েছে, অনেকগুলো ফ্যাক্টরি করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়ে আমরা একটা মাত্র ফ্যাক্টরি খোলা রেখেছি। তো এটা একটা অশনি সংকেত। আমাদেরকে অবশ্যই নিজেদের উৎপাদনের উপর নির্ভর করতে হবে, এবং যদি ফার্টিলাইজার সংকট, এবার বড় মৌসুমের প্রথম দিকে কিন্তু অনেক জায়গায় ফার্টিলাইজার প্রচুর পাওয়া যায় নাই, এবং অনেক জায়গায় দাম বেড়ে গিয়েছিল, এবং সামনে এটা সম্ভাবনা আরও বেশি। এবং এখন যে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত, তাতে ফার্টিলাইজার খুব সহজে যে আমদানি করা যাবে এটাও কিন্তু নিশ্চিত করা বলা যায় না। ঠিক এই মুহূর্তে আমার মনে হয় যে গ্যাস সরবরাহ সবগুলো ফ্যাক্টরিতে চালু করে দিয়ে আমাদেরকে নিজেদের উৎপাদনের উপর অনেকটা নির্ভর করা দরকার। তো আমি যেই ইরিগেশনের উপরে আসি, তো ইরিগেশনটা শুধু আজকে না, সামনেও ইরিগেশনের সমস্যা হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আমরা যেই ইরিগেশনের জন্য যে তেলটা আমরা ব্যবহার করি সাধারণত, সেটা হলো আপনার ডিজেল। তো ডিজেলের প্রায় ২০-২২% আমরা কৃষিকাজে ব্যবহার করি। তো এটা খুব বড় একটা অংশ না। তেলের দাম বেড়েছে, হয়তো কোনো এক সময় বাড়তে পারতো, এটাও আমরা মনে করেছি, কিন্তু হঠাৎ করে ১৫ থেকে ২০ টাকা ২০% বাড়বে এটা হয়তো আমরা এক্সপেক্ট করি নাই।
তো এখন যেহেতু এটা হয়েছে, কৃষকের জন্য সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক তো প্রচুর পরিমাণে তার যতটা দরকার ততটা পরিমাণে তারা ইয়ে তেল কিনতে পারছে না। আরেকটা জিনিস হলো যে দামটাও বেড়ে গেছে এবং অসহনীয় পর্যায়ে দামটা বেড়ে গেছে। এক্ষেত্রে আমার মনে হয় স্পেশালি কৃষকদের জন্য সরবরাহের চ্যানেল একটা আলাদা থাকা দরকার, চাইলেই সেটা পেতে পারে। আর একটা জিনিস হলো যে কৃষকদের জন্য নগদ সহায়তা দেওয়া দরকার, যাতে করে তাদের উপরে যে এই চাপটা পড়েছে সেই চাপটা যেন সহনীয় হয়ে যায়। এই দুটো, এবং এইটা যদি না হয় তাহলে ওই যে আমি বললাম যে ইনফ্লেশন হবে, ফুড ইনফ্লেশন হবে, এবং কৃষকের যেই তার আয়, সেই আয়টা কমে যাবে। এই দিক থেকে এক কৃষক আসলে পরবর্তী ফসলের জন্য সে উৎসাহ হারাবে, এবং সার্বিকভাবে খাদ্য মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ যারা, তারা খুবই চাপে পড়বে। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আদিল মোহাম্মদ খান, আমরা যে আলাপ করছিলাম সংকট উত্তরণের জন্য, আপনি বলছিলেন যে পূর্ব থেকে আমাদের প্রস্তুতিটা কম। এই মুহূর্ত থেকে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বলে মনে করেন? কারণ আমরা তো এখন জ্বালানি তেলের আলাপ করছি, কিন্তু সামনে বিদ্যুতের ব্যাপারে যে কি হবে, তাপমাত্রা যে হারে বাড়ছে বা যেরকম লোডশেডিং এর আগে ছিল, পরবর্তীতে এখন কি অবস্থা হয়, এবং বিদ্যুতের অবস্থা তো আমরা জানি, সব কিছু মিলিয়ে সেই আশঙ্কাও তো রয়েছে। সুতরাং সেই সব জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সার্বিকভাবে সেই আলোচনাটা শুনবো। দেখেন, আজকে আলোচনা একটা জিনিস কিন্তু উঠে এসেছে, সরকার এমন সময়ে দামটা বাড়িয়েছে যখন দাম বাড়ার কথা না, এবং এইটা বাড়াতে গিয়ে যারা মজুতদার, হ্যাঁ, তাদের পারপাস সার্ভ করার একটা কিন্তু কোয়েশ্চেন ইতিমধ্যে আমাদের জনমনে আছে। এবং মজুতদারদের, এবং আরেকটা জিনিস স্পষ্ট এসেছে যে সরকার পার্টিকুলারলি দেশে যেখানে অকটেনগুলো প্রস্তুত হয়, এই ধরনের অনেক জায়গা থেকে অকটেন নিতে অস্বীকার করেছে। তাহলে দেখেন, যখন হাপিত্তেশ করছি হরমোজ খোলা আছে কিনা, সবার ঘুম হারাম, সেখানে আমাদের সরকার, নির্বাচিত সরকার, তারা আমাদের দেশীয় অকটেন সেটা নিতে অস্বীকার করছে। তাহলে এই যে গভর্নেন্সের যে কোয়েশ্চেনটা, এবং মজুতদারদের প্রতি, ব্যবসায়ী সিন্ডিকেটদের প্রতি এই যে সরকারের যেই অ্যালাইন্ড একটা অবস্থান, এইটা যদি চেঞ্জ না হয়, পৃথিবীর কোনো দেশ কি টিকে থাকে? মানে সে দেশটা কি আসলেই সত্যিকার অর্থেই তার জনকল্যাণে ভূমিকা রাখছে? অথচ এটা তো নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার ছিল, তখন তারা কয়েকজন লোক ছিল। তাহলে এই প্রশ্নটা সবার আগে, যে একটা সরকার যে দাবি করে সে নির্বাচিত, এবং সে সত্যিকার অর্থেই প্রো পিপল সিদ্ধান্ত নিচ্ছে কিনা। এবং প্রো পিপল সিদ্ধান্ত নেওয়া মানে এই না যে আপনার প্রথম অনেক দিন ধরে কম ছিল, আমরা সবাই সাধুবাদ জানিয়েছি, আবার হঠাৎ করে যখন কমা শুরু করেছে বাড়িয়ে দিলেন। এবং দেখেন, যে কথাটা বারবার আসছিল, একটা ক্রাইসিস আসতেই পারে, ক্রাইসিসের সময় তো আপনি অনেক ধরনের অপশন থাকে। যেমন একটা কথা বারবার এসেছে যে আমার তো প্রায়োরিটি ভিত্তিতে আমাকে তেলটা দিতে হবে। তাহলে প্রায়োরিটিতে কারা আসবে? গণপরিবহন, কৃষিপণ্য, হ্যাঁ, এরকম অনেক কিছু আমরা প্রায়োরিটি করতে পারতাম। এবং সেখানে বলা হচ্ছিল যে আমরা যদি স্মার্ট হতাম, তা আমরা অ্যাপ ভিত্তিকও, কিংবা আমরা সবার হাতে তো স্মার্টফোন আছে, তো আমরা অ্যাপ ভিত্তিক আমরা জ্বালানি রেশনিং করতে পারতাম, এবং যে যেই ক্যাটাগরিতে পরে যতটুকু যোগ্য হয় করতে পারে। এবং দেখেন, বারবার সরকার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নাই। ইভেন এই যেদিন দাম বাড়ানো হলো, সেই দিনও তো সরকার বলেছে সংকট নাই। যেই সরকার বলে সংকট নাই, যেই সরকার তার নিজের দেশের উৎপাদিত অকটেনকে সে নিতে অস্বীকার করে, তাহলে সেই দেশের সরকার কিভাবে বাড়ায় তেলের দামটা? এবং দেখেন, তেলের দাম বাংলাদেশে, দেখেন এটা অদ্ভুত দেশ, যেই দেশের তেলের দাম যদি 20% বাড়ে, হ্যাঁ, এবং তেলের দাম তো ধরেন একটা পুরো সাপ্লাই চেইনে তো একটা ছোট অংশ, মানে সে তো পুরো 100% না। তাহলে তেলের দাম যদি 20% বাড়ে, একটা পণ্যের দাম 5% বাড়তে পারে, কিংবা আপনার যানবাহনের ভাড়া 5% বাড়তে পারে। কারণ আপনার তো তেল তো একটা ফুয়েল, একটা যানবাহনে যখন আপনি চড়েন, তখন তো আপনি অনেক ধরনের কম্পোনেন্ট, তাহলে সেটা 20% বিপরীতে, যদি 20% যেটা অত্যন্ত অন্যায্য, 20% বিপরীতে আপনি তো 4-5% বেশি হওয়ার কথা না। তাহলে ইতিমধ্যে যে ব্যবসায়ীরা বা যে যানবাহন নিয়ে যারা দেন দরবার করেন রাষ্ট্রের কাছে, তারা মালিকরা, তারা অলরেডি 40% বাড়ানোর একটা দাবি দেওয়া করেছেন। এবং আমরা জানি, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে তাদের এই দাবিগুলো ধোপে টিকে। তাহলে এই যে তেলের সাথে সব কিছু সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কে তো লিমিট আছে, যে আপনি একটা পুরো সিস্টেমের কত পার্সেন্টের অবদান হচ্ছে তেলের বা আপনার ফুয়েলটার।
তাহলে দেখেন এই রাষ্ট্র, আমাদের রাষ্ট্রগুলো আসলে এই জায়গাতে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এবং আগের বার যখন বেড়েছিল তার কিছুদিন পরে যখন আবার তেলের দাম কমে গেল, তখন সরকার বলেছিল যে, সরকার কিন্তু বলেছিল যে আমরা এখন রিয়েল টাইম তেলের দাম ওঠানামা করবে। হ্যাঁ, যদি বাড়ে আমাদের মূল্য বাড়বে এবং এর সাথে অন্যদেরকে অ্যাকোমোডেট করতে হবে। কিন্তু বাংলাদেশে কখনো কি একটা দাম একবার বাড়লে কমে? তাহলে কমে না। এবং কোথাও আমি একটা লেখায় পড়ছিলাম যে আমাদের তেলের দাম কমে যাওয়ার পরে এখন যে তেলের দামটা বাড়লো এটা মাত্র 1 টাকা বৃদ্ধি। আগের বার যখন বাড়িয়েছিল, হ্যাঁ, ডিজেলের দাম 115 থেকে সেটা কিছুদিন পর 100 টাকাতে নেমে এসেছিল, এবং সেটা রিয়েল টাইম হলে এখন যদি 116 টাকা হয় তাহলে 1 টাকা মাত্র বৃদ্ধি। তার মানে এটা বড় ইম্প্যাক্ট পড়ার কথা না। অথচ এখনই আলোচনাটা হচ্ছে 40% বাড়াবো কিনা। হ্যাঁ, এবং হ্যাঁ, সরকারি পরিবহন মালিকদের, যে পরিবহন মালিকদের সাথে মানে সমঝোতা এবং চাঁদা তত্ত্ব নিয়ে আমরা অনেক আলাপ করেছি রমজানের সময়, এবং আমাদের মন্ত্রীরা, আমলারা তারা গিয়ে বলেছেন যে না, তা ভাড়া বাড়েনি, ভাড়া কমেছে, 20-50 টাকা কম নিচ্ছে। তাহলে দেখেন বাস্তবতার সাথে এই যে ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আমাদের যেই কম্প্রোমাইজিং নেচার, তাহলে রাষ্ট্রের তো আসলে যদি, হ্যাঁ আমরা জানি যে রাষ্ট্রকে ভর্তুকি দিতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন এই মানে ইরান ক্রাইসিসের কারণে যখন গ্লোবালি তেল বা ফুয়েল এত ক্রাইসিস, আমাদের অনেকে কিন্তু চাকরি হারাচ্ছে, অনেকের উৎপাদন কমে যাচ্ছে, ব্যবসা কমে যাচ্ছে। তাহলে মানুষ তো এমনিতেই সাফারার, এমনিতেই এই তেলের সংকট ছাড়াই কিন্তু আমাদের মূল্যস্ফীতি 9-10%-এর কাছাকাছি ঘুরছে। তাহলে এরকম সময় রাষ্ট্র যদি সবচেয়ে বেশি জনকল্যাণমুখী হয়, তাহলে কিন্তু তার জন্য উচিত হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে তেলের দামটাকে স্ট্যাটিক রাখা, বাড়তে না দেয়া, এবং বরঞ্চ রেশনিংয়ের ক্ষেত্রে সে কীভাবে স্মার্ট হবে, কিভাবে কাকে কিভাবে দিবে। আর যিনি ব্যক্তিগত গাড়ি চড়বেন তার জন্য তেলের দাম তো সেটা আপনি অন্যভাবে ব্যবহার করতে পারেন, বা তাকে কম তেল দিবেন। তাহলে এই যে স্মার্টনেস, আমরা তো আধুনিক যুগে আছি, সংস্কারের কথা বলি, তাহলে আমাদের এই সংস্কার ভাবনাটা কোথায়? মানে এই সংস্কার ভাবনা না থাকলে তো আপনি জনগণই আসলে দিন শেষে তার একটা অনিশ্চয়তার শিকার হবে। ডক্টর আদিল মোহাম্মদ খান, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এসেছে আপনার বক্তব্যে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ইফতেখার আহমেদ মিঠু, আপনার বক্তব্য শুনবো। জ্বালানি তেলের পাশাপাশি বিদ্যুৎ সংকটের প্রসঙ্গটিও এসেছে, আপনি কিভাবে দেখছেন পরিস্থিতি? আজকের যে ভয়াবহ গরম, আর এখনো যেটা আমরা আশা করি, মানে আল্লাহ মাফ করুক এরকম লোডশেডিং না আসুক, ঢাকার বাইরে অনেক জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি নেই, যেটা আমরা শুনতে পাচ্ছি। ভয়াবহ লোডশেডিং হচ্ছে। ইভেন আপনি দেখেন কেরানীগঞ্জে আপনার প্রায় 6-7 ঘন্টা করে ইলেকট্রিসিটি থাকে না, তারপরে ইলেকট্রিসিটি আসে যায়। ওই মানে বলে না, এখনই এই অবস্থা, এখনই যদি এই অবস্থা হয়, সামনে তো আরো খারাপ দিন আসছে। আমরা আর তেলের কথাটা আমি একটু বলি। জি, তেলটা হচ্ছে, তেল যেটা আসবে, গতকাল একজন আরেকটা অনুষ্ঠানে একজন বলছিলেন যে দেখেন এই যুদ্ধের সাথে সাথে এই তেল আসা মাত্রই তো এটা এমন না যে আপনি পেট্রোল পাম্পে তেল আসলো আর আপনি আপনার গাড়িতে ভরে ফেললেন পাম্প দিয়ে, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, এটা তো রিফাইনারিতে যেতে হবে, ক্রুড আকৃতিতে আসবে, রিফাইন্ড হতে হবে, তারপরে বিভিন্ন সাপ্লাই লাইনে যাবে, তারপর বিভিন্নখানে যাবে, তারপরে না আপনার কাছে এটা পৌঁছাবে। সেটা কয়দিন লাগবে, সেটার কোনো মানে প্রেসক্রিপশন দিয়েছে আমাদের এই গভর্নমেন্ট? সরকারের কোনো দপ্তরে কি জানিয়েছে? স্পেশালি জ্বালানি মন্ত্রণালয় কিছু বলেছে? কিচ্ছু বলছে না। এটাতে জনগণ হতাশ হয়ে যাচ্ছে। আমি সরকারের সমালোচনা করছি না, এই সরকার জনগণের নির্বাচিত সরকার। আমি চাইবো যেন জনগণের স্বার্থটা এনারা ঠিক মতো দেখে, এবং প্রয়োজনে যেন বিদেশ থেকে দরকার হলে স্পেশালিস্ট আনো। আপনার তো সমস্যা নাই, যদি আমাদের দেশে অনেক বিশেষজ্ঞ আছেন, তারপরে দরকার হলে এরকম ক্রাইসিস থেকে কিভাবে আপনি নিজেকে মুক্ত করবেন, বিভিন্ন দেশ কিন্তু বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসে। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমরা না হয় এটার থেকে মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে। তারপরে আপনি কি করবেন, আপনার ফিউচার প্ল্যান কি? আমি যেটা খার্গ আইল্যান্ড নিয়ে একটা কথা বলি, 1 মিনিটে বলবো শুধু। আমেরিকা কেন খার্গ আইল্যান্ড টার্গেট করেছে সেটা কি আপনি জানেন? খার্গ আইল্যান্ডটা হচ্ছে ডিপ সি, ওটা হচ্ছে আপনার আমাদের পতেঙ্গার এখানে তো ইস্টার্ন রিফাইনারি, ঠিক না? এখন এখানে একটা জাহাজ আসলে, আমি সেদিন একজনের কাছ থেকে শুনছিলাম, উনি অনেক বেশি অভিজ্ঞ, উনি বলছেন এখানে একটা জাহাজ আসলে এই অফলোড হয়ে আবার জাহাজ ফিরে যেতে প্রায় 2-3 সপ্তাহ লেগে যায়, অনেক সময় চলে যায়। তো এটাতে প্রতিদিনে অনেক কস্ট কাউন্ট করে, এটাতে খরচ অনেক বেশি। তো যদি দূরে ধরেন পতেঙ্গার থেকে, আমি বোধহয় বছর 10 আগে এরকম একটা আলাপ হচ্ছিল যে পতেঙ্গার থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা কৃত্রিম আইল্যান্ড বানানো হবে। এটা কিন্তু একটা প্ল্যান ছিল, যে ভদ্রলোক আমাকে বলছিলেন। সেখানে আপনার এই খার্গ আইল্যান্ডের মতো, খার্গ দ্বীপের মতো ইরানের, এখানে সমস্ত তেলগুলা, ক্রুডগুলো ডাম্পিং হবে। সেখান থেকে আন্ডারগ্রাউন্ড সাগরের নিচ দিয়ে পাইপলাইন দিয়ে এটা ইস্টার্ন রিফাইনারিতে চলে যাবে, বা অন্য কোনো রিফাইনারি যদি থাকে সেই একটা পাইপলাইন চলে যাবে, বা কয়েকটা পাইপলাইন যাবে। তাহলে ওরা 3 দিনে ওখান থেকে খালাস হয়ে চলে যাবে। ওরকম কোনো কিছুই আর হলো না, আর শুনলামও না আমরা কোনো কিছু। তা আমরা কি আশা করব? আমরা তো বসে আছি
মানে একটা চাতকের পাখির মতো, যে কখন কিছু আমরা দেখতে পাবো। কোনো আমাদের এই যে স্বাধীনতার পর থেকে জাতিটা কি পেলো আপনি আমাকে বলেন। আমি কোনো পলিটিক্যাল জিনিস বলছি না, যে আমরা কি ভুগেই যাব সাধারণ মানুষ সবাই। আর যেটা আমাদের বিজ্ঞ আলোচক সবাই যেখানে আছেন এখানে, সেখানে আমার বেশি কিছু বলার নেই। শুধু একটাই কথাই বলবো, আপনি চিন্তা করেন ঢাকা শহর তিমির অন্ধকারে ডুবে গেল, কোনো ইলেকট্রিসিটি নাই, সিকিউরিটি কোথায়? সেটা আপনি গুলিস্তান বলেন, গুলশান, সবই এক। নান অফ আস ইজ সেম আর সেফ। আমরা কেউ নিরাপদ নই, কেউ না, সাধারণ লোক কেউ নিরাপদ না। জি। এরকম দিন যেন না দেখতে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামসুল আলম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। যে বিষয়টি আলাপ করছিলাম যে তেলের সংকটের কথা আমরা বলছি, জ্বালানি তেলের সংকটের কথা, কিন্তু আমরা জানি যে বিদ্যুৎ সংকট সামনে কি পরিমাণ ভয়াবহ হতে পারে সেই আশঙ্কাও কেউ কেউ করছেন, এবং যে পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলোও যেহেতু তেলে চলে, এবং এমনিতে যে বিদ্যুতের অবস্থা সব কিছু মিলিয়ে সেই অবস্থাটি কিভাবে দেখছেন এবং সেই প্রস্তুতি সরকারের কতটুকু রয়েছে বলে মনে করেন? আমি ইফতেখার সাহেবের কথাটার তাকে একটু সান্ত্বনা দিয়ে বলি, আপনি যদি একটা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট চাইতেন, সম্ভবত তার জন্য যা যা দরবার করার দরকার করতেন এবং পেয়ে যেতেন। আপনি যদি বিদ্যুতের লোডশেডিং চান গ্রামের মানুষের জন্য, জীবনে লোডশেডিং চাইলে পাবেন, মুক্ত করতে চাইলে পারবেন না, আপনাকে প্রধানমন্ত্রী বানাই দেবে পারবেন। এই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, সরকার যদি না বুঝতে পারে, তাহলে এই আলোচনা চলতেই থাকবে। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন যখন তৈরি করা হয়েছে, ওই আইনের প্রিয়াম্বুলে বলা হয়েছে যেহেতু মানে প্রচন্ড এই যে আজকে যে সংকটের কথা ভাবছেন, তখন এই সংকট অত বেশি ছিল না, এত বেশি আজকে যত বেশি। তো তখন ওই সংকট মোচন করার জন্য যেহেতু 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 সংকটের নানা তীব্রতার কথা আমরা যেমন নানাভাবে বলছি, জি। এরকম নানাভাবে বলে 8টা-9টা পয়েন্টের পরে বলা হলো সেহেতু দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি করতে হবে এবং সেই আইনের আওতায় প্রতিযোগিতা তুলে দিতে হবে। যাকে খুশি তাকে দেওয়া যাবে, যত খুশি তত দামে দেওয়া যাবে। ক্রয় প্রক্রিয়ায় যেসব বিধিবিধান আইন কানুন আছে সব জরুরি অবস্থায় যেমন আপনার মানবাধিকার গুলো সংবিধানে যা দেওয়া আছে স্থগিত রাখা হয়, সবগুলো স্থগিত রেখে এই আইনের আয়তায় দেওয়া হলো এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা মন্ত্রীকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তিনি এগুলো করে দিতে পারবেন নির্বাহী আদেশে। জি। এইসব কাণ্ড কারখানা করা হলো, 2 বছরের জন্য করা হলো। 2 বছর পরে সংকট আরো বেড়েছে, সুতরাং ওটার মেয়াদ আরো বাড়াতে হবে, আরো 2 বছর বেড়েছে। এইভাবে 5-6 বার বাড়ালো, প্রতিবার বাড়াইছে, সংকট আরো বেড়েছে, সেই জন্য বেড়েছে। প্রতিবার যখন চলে যাচ্ছে তখন সংকটের ইন্ডিকেটর, আর আমি আপনাদের এখানে সাইন্টিফিক্যালি বলে বোঝাতে চাচ্ছি না যে কতবার ইন্টারাপশন হয়েছে, কত জি। পার্সেন্ট লোডশেডিং হয়েছে ইত্যাদি ইত্যাদি। যেসব তথ্য সরকারের কাছ থেকে এসছে সেসব ভুয়া, ওগুলোর কোনো বেসিস নেই, সরকার ফেব্রিকেট করেছে তার লোকজন। মূল জায়গায় আসেন, তখন সরকার চলে যাচ্ছে, তখন এই খাতে ভর্তুকি রেখে গেছেন অ্যারাউন্ড 35-40 হাজার কোটি টাকা। নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন চলে গেছে তখন 63,000 কোটি টাকা রেখে গেছে। এখন আপনি বলেন এই কাঠামোটা ভেঙে সরকার আসেনি, এই কাঠামোর মধ্যে সরকার এসে বসছে, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ বিহীন আওয়ামী লীগ ব্যবস্থায় সরকার সবকিছু চালাচ্ছে। আপনি এসব কথা কোথায় বলছেন? এসবের কথা বলার আর কি প্রাসঙ্গিকতা আছে? তাহলে উত্তরণের উপায়টা কি, স্যার? লোডশেডিং মুক্তি কি করে পাবেন? না, পুরোপুরি মুক্তি চাই না, কিন্তু যে সহনীয় কথা। পুরোপুরি মুক্ত এসব কথা তো কথা না, আপনার তো একটা দর্শন থাকতে হবে। রাষ্ট্রের দর্শন বলা হয়েছে যে উৎপাদন, বন্টন প্রণালী, বিতরণ সবকিছু হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। আপনি সাপে মহিষে লড়াই করেছে, উনি যে 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 মানে জ্বালানি সাপ্লাই ব্যবস্থাপনার কথা বলছেন উন্নয়নে, জি। সেখানে সেকেন্ড ইউনিট আপনার স্বাধীনতার পরপরই 15 লক্ষ টনের একটা ইস্টার্ন রিফাইনারি করা হয়েছে, শোধনাগার বানানো হয়েছে। তারপরে এতগুলো বছর পরে তখন 15 লক্ষ টন হলে এখন প্রায় 60 থেকে 70 লক্ষ টন এখন জ্বালানি চাহিদা, তরল জ্বালানি। এখন সেই একই ইস্টার্ন রিফাইনারি আছে, হলো না কেন? জি। হলো না, এস আলমকে দেওয়া হয়েছিল মারামারি। আমরা বলেছিলাম এসব অবকাঠামো সরকারি মালিকানায় থাকতে হবে, তা না হলে ব্যবসায়ীরা জিম্মি করে ফেলবে।
ব্যবসায়ীরা জিম্মি করার অভিযোগ এসছে যে আমি যদি এখন বেসরকারি আইনের বাতিলে যে সুরক্ষা দেওয়া হয়েছে আমরা আপত্তি তুলেছিলাম, যেগুলো দিয়ে অপরাধ করা হয়েছে আপনি সেগুলো সুরক্ষা দিলেন কেন? সরকারের প্রতিনিধিকারী বক্তব্য বলেছে যে আমি বাতিল করলে ওরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে, তখন তো আমি আরো বিপদে পড়বো। তার জি, মানে স্যার। আমি আগেই বলেছি যে কাঠামো তৈরি করা আছে সেই কাঠামো আপনি ভাঙেননি, না ভেঙে সেই কাঠামোর মধ্যে বসছেন, এখন সেই কাঠামো আপনাকে জিম্মি করে ফেলেছে, আপনি বন্দী, আপনার এইগুলোই করে চলতে হবে। অসংখ্য তাহলে ধন্যবাদ। কোন জায়গায় আপনাকে হাত দিতে হবে সেটা চিন্তা করতে হবে, আদারওয়াইজ ওই যে প্রথমেই আমি যে কথাটা বলেছি জি, যে স্যার। যারা খুশি হবে মূল্য বৃদ্ধি করতে, আপনি তাদের খুশি করেছেন। এইবার আসেন লোডশেডিং মুক্ত করতে হলে যারা অখুশি হবে তাদের অখুশি করার ক্ষমতা সরকার নেই। তার মানে সার্বভৌম ক্ষমতা, স্বাধীনতা কোথায় জিম্মি হয়ে গেছে সেটা ভাবেন। কারা শক্তিশালী হয়েছে? কোথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোথায় পাকিস্তান? এসব কিছু ভাবেন, ভেবে চিন্তা করেন যে আমরা কোথায় চলে গেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। যারা লোডশেডিং বন্ধ করতে হলে যা করতে হবে জি। তা করলে যারা অখুশি হবে তাদের অখুশি করার ক্ষমতা নেই, সুতরাং আপনাকে লোডশেডিং ভোগ করতেই হবে, জি। এর কোনো প্রতিকার নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর জাহাঙ্গীর আলম শেষ করব 30 সেকেন্ড থেকে 1 মিনিট। না, আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই তেলের উপর নির্ভরতা আমাদের কমাতে হবে, এবং তেলের উপর যদি নির্ভরতা না কমায় তাহলে সাধারণ মানুষ, গ্রামের কৃষক এবং সাধারণ মানুষ তারা দেখবেন যে ইরিগেশন নিয়ে সমস্যা ভুগবে, আবার অন্যদিকে লোডশেডিং হবে, বিদ্যুৎ থাকবে না। কাজে আমরা অল্টারনেটিভ এনার্জি, যেই কথাটা আমরা খুব বেশি আলাপ করি নাই এই অনুষ্ঠানে, অল্টারনেটিভ এনার্জি সোর্সের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে, যেটা সোলার, উইন্ড, ওয়াটার, এগুলোকে আমাদেরকে করায়ত্ত করতে অনেক হবে। ধন্যবাদ। জি, এবং আমাদের এটা আসলে যদি করতে সময়ের পারি স্বল্পতার জন্য আর আলোচনা এগিয়ে নিতে পারছি না। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।